34 বছরের বাম শাসন দেখেছে বাংলা, 25 বছর দেখেছে ত্রিপুরা। রাজনীতির কারবারিরা বলছেন এবারে কিন্তু পাহাড়ি হাওয়া প্রবল। এই জনজাতিদের লিডার হচ্ছেন প্রদ্যোৎ কিশোর মানিক্য। তাকে সবাই বলেন বুবাগ্রা। তিনি ডাক দিয়েছেন খানসা অর্থাৎ একতা। লড়াই এবার যথেষ্ট কঠিন, অঙ্ক যথেষ্ট জটিল। কেউ বলছেন মোদি মানিক সাহার ডবল ইঞ্জিনেই ভরসা রাখবেন ত্রিপুরাবাসী। কেউ বলছেন বিজেপির পক্ষে পিচ এবার যথেষ্ট কঠিন। ভোটের 1 বছর আগে সরাতে হয়েছে মুখ্যমন্ত্রীকে, রয়েছে ঘরোয়া কোন্দল। ত্রিপুরামথার সঙ্গে সমঝোতাটাও শেষ পর্যন্ত হলো না। তবে আসল খেলা কি ভোটের পরই হবে? আমি এন্টি কমিউনিস্ট ছিলাম। তখনই দেখতাম 70 দশক থেকেই ওদের যে কার্যকলাপ কোনো অবস্থায় সেটাকে মেনে নেওয়া যায় না। এবং আমার মতো এরকম বহু লোক যারা সাধারণ লোক কোনো রাজনীতি করেন না, চায়ও না, কারণ ওনারা তো অসাধারণ, আমরা কিন্তু সাধারণ লোক। তো সাধারণ লোক কোনো অবস্থায় চাইতো না যে ওরা যেভাবে ওদের চিন্তা ভাবনা, স্টেলিনের চিন্তা, লেনিনের চিন্তা বা মার্ক্সীয় যে তথ্য, সাধারণ মানুষ এগুলো মেনে নিত না। 1977-এ ওরা ল্যাটারাল এন্ট্রি নিয়ে ঢুকে গেল, 77-78 সেইভাবে ওরা 93-তেও সেটা ঢুকেছিল। প্রথমেই ওরা ধাক্কা খেলো যখন ওদের সে রাজত্ব চলে গেল, কারণ 88-এ কিন্তু আবার মানে 10 বছর রাজত্ব করার পর মানুষ কিন্তু চেয়েছিল যে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার এবং ক্ষমতাচ্যুত করার জন্য। তো কংগ্রেসকে 5 বছরের জন্য দিয়েছিল, কিন্তু অদ্ভুত ওই সময়ে টিউজেসের সাথে কংগ্রেসের জোট ছিল এবং মানে সেই জোটকে যা করেছে ওরা, মানে কমিউনিস্ট পার্টির যে লেফট ফ্রন্ট তারা যা করেছে এর থেকে আরো ম্যাগনিফাইড ওয়েতে ওরা কাজ করেছে। তো স্বভাবত মানুষ ওদেরকে পছন্দ করেনি। আবার সেই সুযোগে আর কোনো প্ল্যাটফর্ম ছিল না, যে কারণে আবার বামফ্রন্ট আবার চলে আসলো। আপনি কনফিডেন্ট? আমি তো কনফিডেন্ট। মানুষ বিজেপির পক্ষে আছে এবং আগামী দিন আবার এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং বিজেপির 365 দিন কাজ করে, প্রতি বছর 365 দিন এভরিডে মানুষের জন্য কাজ করে। বিজেপির এগেনস্টে কংগ্রেস সিপিএম জোট, ত্রিপুরামথা, কে প্রধান শত্রু? আমাদের কাছে কোনো শত্রুই নেই এখন বর্তমানে, কারণ আগে ছিল সিপিএম যখন একা ছিল, কারণ আমাদের বিরোধী দল ছিল সিপিএম। কংগ্রেস একসাথে হাত মিলিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের খবর আপনারা জানেন কি হয়েছে, তো শূন্যই হবে এখানে, কারণ মানুষ কোনো অবস্থায় এটাকে মেনে নেবে না। যারা সত্যিকারের কমিউনিস্ট তারাও এটা মেনে নেবে না। আজকে যে কারণে মানিক সরকার আজকে কোথায়? আপনার কি মনে হয় যে মোদির ইমেজ এই ইলেকশনে কাজ করবে? একদম 100%। মোদিজি ছাড়া প্রশ্নই উঠে না। মোদিজি আমাদের সবচেয়ে, আমাদের যে গার্জিয়ান হিসাবে মোদিজি এত কাজ করেন, 3 ঘন্টা ঘুমন, 2 ঘন্টা ঘুমন, সারাক্ষণ ধরে সাধারণ মানুষের চিন্তা করেন, গরিবের কথা চিন্তা করেন। আপনি ঘর বলুন, আজকে রাজধানীর কথা বলছেন, ন্যাশনাল হাইওয়ে আমাদের এখানে 6টা কাজ চলছে অলরেডি, অনেকগুলো শেষ, আরও 7টা অলরেডি মঞ্জুরি দিয়েছে, 10,222 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। আপনার রাস্তা, আমি বারবার অনেক জায়গায় বলি, রাস্তা আমাদের রাস্তা দেখায়, মোদিজি আমাদের রাস্তা দেখিয়েছেন। বাংলা থেকে বাম গিয়েছে
12 বছর হলো, এখনো ফিরতে পারেনি। ত্রিপুরায় কি লালের হাল ফিরবে? সেটাই এখন বাম কর্মী সমর্থকদের কাছে বড় প্রশ্ন। যদিও বামেদের সবথেকে উজ্জ্বল মুখ মানিক সরকার এবারে প্রার্থী হননি। পরিমণ্ডল বিরাজ করছে এবং তার পেছনে মূল কারণ হচ্ছে বিজেপি সরকারের ফ্যাসিস্ট রুল। গণতন্ত্র ধ্বংস করেছে, নাগরিক অধিকার হরণ করেছে, ভোটের অধিকার হরণ করেছে, ভোটকে হাস্যকর জায়গায় নিয়ে গেছে, একদলীয় স্বৈরশাসন কায়েম করবার চেষ্টা করছে, সংবিধানকে অকিজু করে রেখেছে, আইন শৃঙ্খলার জায়গায় জঙ্গলের শাসন এসেছে। একটা বাঙালি আর জনজাতি এই নিয়ে ত্রিপুরার ভোটার একটা সময় দুটো জায়গাতেই চূড়ান্ত আধিপত্য ছিল বামেদের। গতবার ভোটে দেখেছি বাঙালি ভোটের অধিকাংশটা বিজেপির পক্ষে গেছে। আমার মনে হচ্ছে এভাবে উপস্থিত করলে এটা বোধহয় ঠিক হবে না। আমরা একসাথে আছি, ছিলাম, থাকবো, এইভাবে ভাগ করবেন না ভোটারদেরকে, ঠিক হবে না। টিপ্রামথা নাকি তৃণমূল নাকি বিজেপি, কাকে আপনি প্রধান প্রতিপক্ষ মনে করছেন? বিজেপি আমাদের প্রধান প্রতিপক্ষ। আমাদের স্লোগানই তো হচ্ছে তাকে পরাস্ত করতে হবে, ক্ষমতা থেকে হাঁটাতে হবে, ত্রিপুরাকে মুক্ত করতে হবে এবং একটা জনমুখী জনগণের সরকার তৈরি করতে হবে। এখানকার বিজেপি সরকারকে আউস্ট করা ত্রিপুরার জন্য প্রাথমিকতা, দেশের জন্য এটা গুরুত্বপূর্ণ। অনেক টানাপোড়েনের পর এবারে বাম এবং লেফটের যে জোট হয়েছে, বাস্তব চিত্রে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই জোট কতটা সফল হবে বলে মনে করছেন? কারণ আগরতলায় কান পাতলেই শোনা যাচ্ছে যে নানা রকম কথা, কিন্তু আপনার বিশ্বাস কি? আপনি তো দীর্ঘদিনের রাজনীতি করছেন। হ্যাঁ, আমি তো দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী, এটা তো অস্বীকার করা যাবে না। অনেক টানাপোড়েন না তো আমাদের রাজ্যে? কোনো সময় আমাদের রাজ্যে বছরের পর বছর ধরে তাদের সঙ্গে আমাদের বা তাদের আমাদের সঙ্গে এরকম একটা সমঝোতার প্রশ্ন কোনোদিন আলোচনা হয়নি। আমরাই তো প্রথম অ্যাপিল করেছি। এই যে ফ্যাসিস্টসুলভ রাজত্বটা চলছে, এই যে বললাম প্রথম পার্টটা, এরকম একটা জায়গায় 6-7 মাস আগে আমরাই আমাদের পার্টি রাজ্য কমিটির মিটিং থেকে, এই ঘড়ি আমরা রাজ্য কমিটির মিটিং করে সিদ্ধান্ত নেই আমরা বাকি যে গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি সংগঠন দল আছে এপিল করে দেখি না, আমরাই লড়ছি, এই লড়াইয়ে তারা অংশগ্রহণ করেন কিনা। যদি বৃত্তটা বড় করা যায়, মানুষকে জড়তা মুক্ত হয়ে রাজপথে আসতে সাহায্য করা যাবে। মানুষজন বলছে মানিক সরকার যদি থাকতেন, তিনি যদি এই জোটের মুখ হতেন, তাহলে অনেক বেশি সুবিধা হতো নির্বাচনে। মানিক সরকার তো আছেই লড়াইয়ে, ভোটেই দাঁড়াতে হবে এমন কোনো কথা আছে নাকি? মানিক সরকার কি এই বামপন্থী রাজনীতিতে কমিউনিস্ট আন্দোলনে অংশগ্রহণ করার পর থেকেই ভোটে দাঁড়াচ্ছেন? 1979 থেকে। তা তো তার অজ্ঞাতে পার্টি সিদ্ধান্ত করেছে আমি পার্টির ডিসিপ্লিন সোলজার, না করব কি করে? উপনির্বাচন, আমাদের তখনকার যিনি এমপি ছিলেন, মানে এমএলএ ছিলেন, যে কেন্দ্রে আমাকে দাঁড় করালো তাকে এমপি দাঁড় করানো হলো, জায়গাটা খালি হলো, তিনি জিতে গেলেন, তখন আমাকে নিয়ে ছুড়ে দেওয়া হলো। তখন থেকে আমি তো বিধানসভায় আছি। তো প্রথম 5 বছর তো আমাকে সেখানে চিফ হুইপের দায়িত্ব পালন করতে হলো, তারপর 20 বছর মুখ্যমন্ত্রী, তারপর 5 বছর বিরোধী দলের নেতা, কাজে কাজ তো করছি। এখন আমি তো ইলেকশনে দাঁড়াতে চাইনি, তখনও পার্টি সেক্রেটারি ছিলাম, কেমন না? প্রথম ঠিক আছে, তারপরে সেক্রেটারি হলাম, তারপরে যখন আমাকে দাঁড় করাতে বলছে আমি বললাম না, আমি সেক্রেটারি, আমি কেন দাঁড়াবো? পার্টি ঠিক করেছে, পার্টির ডিসিপ্লিন মানতে হবে। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখুন, ভোটের রাজনীতিতে আমরা অস্বীকার করতে পারবো না। আমাদের রাজনীতিতে সন্ন্যাস নেওয়ার কোনো সুযোগ নাই। মৃত্যুর আগ দিন পর্যন্ত কাজের ক্ষমতা থাকলে আমরা কাজ করে যাব। এটার অর্থই না ভোটেই দাঁড়াতে হবে। আবার ঠিক আছে, এই ভোট হলো না, ভবিষ্যৎ দিন কি হবে? ওই যে আমি সিদ্ধান্ত করেছিলাম, তো হলো না, আমি তো স্টিক করতে পারলাম না, দ্যাটস এ ডিফারেন্ট পয়েন্ট। তার অর্থ এই না তাহলে সামনের দিন এই প্রশ্ন করবেন। আমাদের এক্সপিরিয়েন্স বলছে যদি ত্রিপুরায় এরকম সুযোগ আসে, বাম, কংগ্রেস এবং টিপ্রামথা, সেক্ষেত্রে এদের নেতৃত্ব দেওয়ার জন্য আপনি রাজি হবেন? ভোটে না ডরলো এখনো? না, আপনি যেটা বলছেন এটা তো আপনার কষ্টকল্পিত বক্তব্য। আমরা তো এই নিয়ে এখন কোনো মন্তব্য করতে যাব না। এখন লড়াই চলছে, মানুষ ভোট দেবেন, ফলাফল বেরোবে, চেহারাটা বেরোবে, নতুন সন্তানের জন্ম হবে, এটা ছেলে হবে না মেয়ে হবে, আগাম কি করে নাম ঠিক করব। 1996 সালে জ্যোতিবাবুর প্রধানমন্ত্রীত্বের সময় ভোটাভুটি হয়েছিল, সেই ভোটে আপনি জ্যোতিবাবুর প্রধানমন্ত্রীর বিপক্ষে ভোট দিয়েছিলেন। এটা কি প্রাসঙ্গিক?
আপনি এই প্রশ্নটা করছেন কেন? না, আপনি যদি মানুষকে বিভ্রান্ত করার জন্য? আপনি যদি উত্তর দিতে না দেবেন না। না, এই প্রশ্নটাই বা করবেন কেন এখন? কোথায় জ্যোতিবাবু? না, আমি এই কারণে বলছি, এবারে ঠিক আপনাদের না। যে কংগ্রেসের জোট হয়েছে, আপনি কি মনে করেন সেই না, সময় আমাদের জোট হয়নি, মানে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে। সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে। আপনি কংগ্রেসকে ভোট দেওয়ার কথা বলছেন, আমরা নিজেরা এক্স্যাক্টলি হ্যাঁ, এক্স্যাক্টলি exactly। এক্স্যাক্টলি কেন বলবো না? তো এখন কি মনে হয় এটাই আমাদের সততা। না, একদমই তাই। সেটা কি মনে হয় 96 সালে সেইটা আমাদের কোথাও একটা ভুল হয়েছিল, বা আমাদের কোথাও কেন এগুলো নিয়ে এখন কথা বলবো? চর্বিতে চর্বণ হবে? এগুলো নিয়ে কথা অনেক আগে হয়েছে। আমাদের পার্টি কংগ্রেসে ডিসকাশন হয়েছে, আমাদের রেজলিউশন বেরিয়েছে, আমাদের সমালোচনা যাই হোক না, সব হয়ে গেছে। এগুলো এখানে টেনে আনছেন কেন? মানুষকে বিভ্রান্ত করার জন্য? কারোর কাছে মসনদ ধরে রাখার লড়াই, কারোর কাছে লড়াই প্রত্যাবর্তনের, কারোর কাছে আবার জাতিগত অধিকারের সংগ্রাম, তার সুর সপ্তমে। ত্রিপুরায় লড়াই বহুমুখী। প্রশ্ন একটাই, হিসেব নিকেশ কি ভোটের আগেই মিলবে, নাকি সব হিসেব নিকেশ ভোটের পর? কি বলছো সুমন? এটা একটা কঠিন প্রশ্ন। বিজেপির কাছে ত্রিপুরা জেতাটা আগেরবার খুব গুরুত্বপূর্ণ ছিল। কেন গুরুত্বপূর্ণ ছিল? বিজেপি যে থট প্রসেস থেকে যে কালচারাল রেভলিউশনের কথা বলে, সেখানে পশ্চিমবাংলা যতটা গুরুত্বপূর্ণ, তেমনি বাম শাসিত ত্রিপুরা ছিনিয়ে নেওয়াটাও খুব বড় শোপিস ছিল। এবার যদি বিজেপি ত্রিপুরায় কোনোভাবে চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, কারোর সাথে জোটও করতে হয়, সেটা বিজেপির জন্য একটা বড় সর্বভারতীয় ধাক্কা। অবশ্যই বাম বা কংগ্রেস যদি নিজেদের হারানো জমি কিছুটা হলেও পুনরুদ্ধার করে, সেটা রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকে অক্সিজেন যোগাবে। আর তুই যেটা জনজাতির কথা বলছিস, অর্থাৎ টিপরা মোথা, তারা একটা নতুন ধরনের রাজনীতির কথা বলছে। ত্রিপুরাবাসী কিভাবে সেই রাজনীতিকে স্বাগত জানায়, সেটা অবশ্যই দেখার বিষয়। জনজাতিদের ভোট এবারে ত্রিপুরাতে সব থেকে বড় ফ্যাক্টর। এবার গলি গলি কইতাছে ত্রিপুরা মাথা আইতাছে, মোদি সরকারও কইতাছে ত্রিপুরা মাথা আইতাছে, সিপিএম কইতাছে ত্রিপুরা মাথা আইতাছে। যে নিশ্চয় 2 তারিখে প্রত্যেক ত্রিপুরা রাজ্যে কইবে যে ত্রিপুরা মাথা আইতাছে, ত্রিপুরা মাথার সরকার গড়বে এবার। তাহলে নাটকের শেষ অঙ্ক কি 2রা মার্চের পরেই হবে? সেটাই লাখ টাকার প্রশ্ন। ত্রিপুরায় এবার আক্ষরিক অর্থেই কংগ্রেসের অস্তিত্বের লড়াই। বামেদের সঙ্গে জোট করে 13টি আসনে লড়ছে কংগ্রেস। কটি পাবে নিশ্চিত করে কেউই বলতে পারছেন না। হাতের খুঁটি এখানে সুদীপ রায়বর্মন, কংগ্রেসের মুখ। ত্রিপুরাতে যে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচনে কংগ্রেসের প্রধান কাণ্ডারি, ত্রিপুরায় কংগ্রেসের মুখ সুদীপ রায়বর্মন আজ আমাদের সোজা সাপটায় মুখোমুখি। সুদীপবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। এবারের লড়াই কতটা কঠিন? দেখুন, জনসমর্থন হিসাব করলে লড়াই কঠিন না। এরাও জানে এদের পাশে জনসমর্থন নেই, মানে বিজেপি। এদের কাছে আছে মাসল পাওয়ার, মানি পাওয়ার, আর সেন্ট্রাল গভর্নমেন্টের ডাইরেক্ট ইনফ্লুয়েন্স আপন দ্য অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্য পুলিশ। তো নির্বাচন সহজ হলেও আমরা কঠিন ধরেই আমরা নির্বাচনটা লড়াই চেষ্টা করি। কিন্তু আমি জানি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সত্যের জয় হয়, ট্রুথ অলওয়েজ উইন, এবং সত্যের জয় হবে। বিজেপি
দারুণভাবে বিশ্রীভাবে পরাস্ত হবে। দেশের অন্যান্য রাজ্যের মতো আপনিও কি মনে করেন ত্রিপুরায় কংগ্রেসের অস্তিত্বের একটা সংকট রয়েছে? কংগ্রেসের অস্তিত্বের কোনো সংকট নেই। এটা কংগ্রেস একটা এমন একটা পার্টি, এটা মানুষের কথা ভাবতে ভাবতে নিজস্ব দলের স্বার্থের কথা ভুলে যান, ত্যাগ করেন, যেরকমটি এবারও হয়েছে। কংগ্রেস ছেড়ে চলে যান, আবার কংগ্রেসে ব্যাক করেন, আমি বার্নিং এক্সাম্পল। কাজে কংগ্রেস কখনোই শেষ হবে না, কঠিন সময় দিয়ে তার উত্থান হবে, পতন হবে, আবার উত্থান হবে, জিগজ্যাগ হবে, কিন্তু কংগ্রেস কখনোই শেষ হবে না। বাংলায় বামেদের ভোট রামেতে গিয়েছে, ত্রিপুরাতে ঠিক উল্টো, কংগ্রেসের ভোট বিজেপিতে গিয়েছে। পুনরুদ্ধার কতটা সম্ভব? 100% পুনরুদ্ধার হবে। এবার দেখবেন এই ভোটে মিলিয়ে নেবেন। খুব আউটস্ট্যান্ডিং বিজেপি, যদি আমার তো বিশ্বাস, আমি এবং সবখানে কথাটা বলে বেড়াই, যে বিজেপি সিঙ্গেল ডিজিট ক্রস করবে না। আর এখন যদি সাংঘাতিকভাবে ম্যানিপুলেশন যদি করে ওরা, 10-12টা আসনে বেশি তো যাওয়ার প্রশ্নই ওঠে না। কোন বিশ্বাস থেকে কথা বলছেন? কারণ আই বিলিভ ইন পিপল। মানুষ যে জায়গায় মানুষের পিঠ দেয়া লেগে ঠেকেছে, পাবলিক obviously is going to bounce and bounce very sharply and very badly upon the EVMs, press buttons in favor of left and Congress, thereby uprooting the BJP. ক্ষমতার সাথে সবাই যেতে চায়, আপনি বিজেপিতে গিয়েছিলেন, গেলেনই বা কেন, ছাড়লেনই বা কেন? ওই সময় ত্রিপুরার সরকার 25 বছর একটানা রাজত্বে অনেক তাদের অনেক তাদের একঘেয়েমি, একটু অহংকার, অধ্যত্ব দেখা দিয়েছিল, অহংকার দেখা দিয়েছিল, মানে মানুষের কথা শুনতো না, মানুষের প্রবলেমগুলো দিকে কর্ণপাত করতো না। দেখলাম যে না, ইনাফ অফ ইনাফ ইজ ইনাফ, গিয়ে একটু, আর যেরকমভাবে বিজেপি মানুষকে প্রতিশ্রুতি দিতে লাগলেন, আমরা প্রচণ্ড চাপ, আমাদের বাধ্য হয়েছে বিজেপির যেতে। তাহলে কি যেটা মানিকবাবু বলেন সেটা ঠিক, যে কুমির ছেড়ে আপনারা হাঙরকে ডেকে এনেছেন ত্রিপুরায়? আমি চোর খেলা থেকে ডাকাতি এনেছি আমরা। কিন্তু এটাও তো সত্যি যে পুরসভা নির্বাচনের দিন যখন বিজেপির বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ উঠছে, তখন তৃণমূলকে বাঁচাতে আপনি রাস্তায় ছিলেন। আমি তৃণমূলকে বাঁচাতে না, আমি গণতন্ত্রকে বাঁচাতে, মানুষকে বাঁচাতে। তৃণমূল তার লাভটা নিয়েছে। ত্রিপুরার ভোটযুদ্ধে শোনা যাচ্ছে বাংলার কথাও। আগরতলার আকাশে বাতাসে ভাসছে বেঙ্গল মডেল, কন্যাশ্রী, সবুজশ্রী, নানা রকম কথা। বিজেপির ইস্তাহারও নাকি বাংলা মডেলের ছোঁয়া। পশ্চিমবাংলায় কিন্তু কম উদ্বাস্তু এসছে, তাও কিন্তু আমরা সব দিয়ে দিয়েছি। স্কুলের স্কলারশিপ পায়, কলেজে পায়, বিশ্ববিদ্যালয় পায়। ঐক্যশ্রী, মাইনরিটি ছেলে মেয়েরা পুরো স্কলারশিপ পায়। বাংলাকে দেখে এখন সবাই বলে বাংলা মডেল। দীর্ঘদিন প্রায় 25 বছর আপনারা সিপিএম এর রাজত্ব দেখেছেন। একদিকে ত্রিপুরা আর একদিকে বাংলা ধ্বংসস্তূপে পরিণত করেছে। প্রতিকার সমাধান যদি আমরা চাই, বিকল্প কংগ্রেস নয়, বিকল্প অন্য কোন রাজনৈতিক দল নয়, বিকল্প সিপিএম নয়, বিকল্প একমাত্র জোড়া ফুল তৃণমূল কংগ্রেস, মামাটি মানুষ, মমতা বন্দ্যোপাধ্যায়। আগরতলা শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে প্রাচীন শহর উদয়পুরে এই মাতা ত্রিপুরেশ্বরী মন্দির। কত দাম এটা? 20 টাকা। 20 টাকা। আচ্ছা, 20 টাকা দিয়ে আমি তো নিচ্ছি।
সেটা ঠিক আছে। এটা সবসময় আমি এখানে বিক্রি করি বাবু। হ্যাঁ, কত ফুল বিক্রি হয়? বাবা কত বিক্রি হয় না, হ্যাঁ? অল্প অল্প অল্প। গরিব মানুষ তো পারি না বেচতে, দৌড়ে দৌড়ে বেচতে পারি না, তো এখানে খালি খালি বেশি আর কি। তো এবারে ভোটে পদ্ম ফুল ফুটবে? হ্যাঁ কি হবে? দেবো দেব। কোথায়? কত পদ্ম পদ্ম কোথায় ভোট দেবেন? ওইখানে ভোট কোথায় দেবেন? ওই পদ্ম ফুলে। পদ্ম ফুলে ভোট দেবেন? হ্যাঁ। কেন? কোনখানে দেবো? কারা ভালো, পদ্ম, কাস্তে হাতুড়ি, হাত হাত নাকি আনারস? ওহন বাবু আমরা কোনো ফাটি ফুটিত নাই, ইয়াত নাই, এই চলছি খাইতে আসি বাবু, গরিব মানুষ। আগে কি বাংলাদেশে বাড়ি ছিল? না এখানে। কথিত আছে শিবের তাণ্ডবের সময় দেবীর পা পড়েছিল এখানে। 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম এটি শক্তিপীঠ। 1500 সালে ত্রিপুরার রাজা ধনমাণিক্য চট্টগ্রাম থেকে দেবী চট্টেশ্বরীর মূর্তি নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করেছিলেন। গোটা পৃথিবী থেকে বহু পূর্ণার্থী দর্শনার্থী এই মন্দিরে আসেন পুজো দিতে। এবারের ভোটে ত্রিপুরায় আসা নেতানেত্রীরা সমস্ত জায়গা থেকে যারা এসেছেন একবার না একবার এই মন্দিরে মাথা ছুঁয়ে গেছেন। এবার ভোটে ত্রিপুরেশ্বরী কোন দলের উপর কৃপা করেন সেটাই এখন দেখার।